তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু এ নিউ ব্লগ। বড়োদেরকে অনেক প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো সময় কত তাড়াতাড়ি চলে আসে না, দেখো এই কিছুদিন আগে এলাম, আবার বাড়ি যাওয়ারও সময় হয়ে গেল। তো দেখো বেরিয়ে পড়েছি। ও রাকেশ আর বাবি ওই বাইরে যাচ্ছে আর কি, ওরা কিছু জিনিসপত্র পৌঁছতে গেছে বাইরে। আর এই যে বেরিয়ে গেছি, গোটা ঘর দর খালি করে দিয়েছি। তো চলো যাওয়া যাক, নিচে গিয়ে দেখাচ্ছি সব। একটা ভালো লাগা যেমন আছে, বাড়ির সবার সামনে যাব, অনেকদিন পরে যাচ্ছি, 5 মাস পরে প্রায় দেখা হবে সবার সাথে, সবই ভালো লাগছে। কিন্তু রাকেশ এখানে একসাথে গেলে আরও ভালো লাগতো, তো ও যাচ্ছে না বলে সত্যি বলছে মনটা ভীষণই খারাপ লাগছে। আর ও তো মানে প্রচণ্ড পরিমাণে মন খারাপ করছে, প্রচণ্ড পরিমাণে। মানে কেন বলো তো, 1 বছর একসাথে ছিলাম তো, তো তারপর একা থাকাটা অনেকটা চাপের। তো যাদের জীবন এরকম বা যাদের এরকম হয় আর কি, তারা নিশ্চয়ই ব্যাপারগুলো বোঝো কতটা কষ্ট হয়। তো চলো, বেশি কিছু আর বলতে পারছি না। সত্যি বলতে আমারও ভীষণ খারাপ লাগছে। যতটা সময় এগিয়ে আসছে তত মানে মনে হচ্ছে যে আর কয়েকটা ঘন্টা। ও তো কদিন থেকেই এরকমই বলছে যে আর কয়েক ঘন্টা হয়েই গেল। কি হচ্ছে? বাবা নিচে গেছে, জিনিসগুলো রেখে দিয়ে আবার চলে আসবে, দাঁড়ো। তো চলো। আর গোপিকাকান্ত হরে কৃষ্ণ। তো ভাবি প্রণাম করে নিল। তারপর দেখো ওই যে বাচ্চাটা ছিল পাশের রুমে, ওকে বাই করে বেরিয়ে এলো। ওই বাচ্চাটারও ভীষণ মন খারাপ হয়ে গেছিলো আমরা চলে আসা। তারপর দেখো এই যে নিচ থেকে আমরা একটা ট্রলি নিয়েছি, তো এই ট্রলিটা করেই আমরা ওই পার্টটাতে যাবো। এই যে ওয়ান লেখা আছে দেখছো, তো ওখানে যাবো, ওখানে বাসটা ধরবো। আর এই ব্যাগটা আমি এত গরম বাইরে, একটু আসতে না ঘেমে নে অবস্থা শেষ একবারে। রাকেশ ওই যে ট্রলিটা নিয়ে এসেছিল, ট্রলিটা দিতে গেল, দেরিও হয়ে গেছে। আমি তো বুঝতে পারিনি যে ও নিচে ওই মানে নিচে চলে এসছে বলে। আমি ভেবেছি ও দাঁড়িয়ে আছে এমনি, কোথায় গেছে আবার চলে আসবে। তো আমাদের জন্য লেট হয়ে গেল, ছুটে ছুটে গেছে আবার ট্রলিটা রাখতে। বাবা একটু দেখো ভিডিও, বাবা দেখছে। তো আমরা বাসে অনেকটা চলে এসেছি। আসলে ব্যাপারটা 3টা বেজে গিয়েছিল। আর ও ঝড়বা নিয়ে মানে আস্তে আস্তে আমার জন্যই লেটটা হয়েছিল মেনলি। তো আগে যে বাসটা আমাদের ধরার কথা ছিল 3:30টার সময়, তো সেই বাসটা তো পাইনি। তো আমরা ভেবেছিলাম যে মানে আমাদের বেরোতেই লেট হয়ে গেছিলো, তো ভেবেছিলাম 4টের বাসটা ধরবো। তো আমি না বুঝতে পারাই যে ও চলে এসছে নিচে, তো সেই জন্য 4টের বাসটাও আমরা ধরতে পারিনি। তারপর আরও 4:30টের বাসটা আমরা ধরলাম এবং দেখো আমরা পৌঁছে গেছি। প্রায় ওই 45 মিনিট মতো জার্নি ছিল আমাদের বাড়ি থেকে। ওই দেখো এয়ারপোর্টটা, এটা তো আগের বারেই শেয়ার করেছিলাম। আসলে আগের বারে অনেকটা ফুর্তি, অনেকটা মজা নিয়ে একটু শেয়ার করেছিলাম। আর মানে এখন না ভীষণ কষ্ট হচ্ছে। এই মানে এটা অনেকদিন আগেরই ভিডিও, আসলে চল তাড়াতাড়ি চল, ভিডিওটা পোস্ট করতে আমার একটু লেটই হচ্ছে, কারণ বাড়ি আসলে বুঝতেই পারো যে অনেক রকম কাজ বাজ থাকে, তো ওটা হয় না। তারপর দেখো আমরা বাস থেকে নেমে চলে এসেছি। আর এখনো পর্যন্ত প্রায় 15 দিন হয়ে গেছে আমরা এখানে এসেছি, তো এখনো না আমার ভীষণ বুকের ভেতরটা একটু কষ্ট হচ্ছে ওই দিনটার কথা ভাবলে। তারপর দেখো এয়ারপোর্টে চলে এসেছি, রাকেশ আগে আগে যাচ্ছে আর আমি আর বাবি পেছনে। ওরও ভীষণ কষ্ট হচ্ছে, বিশেষ করে আমাদের সমস্ত কাজ টাজ হয়ে গেছে। রাকেশ ওই দেখো দূরে হাত নাড়ছে, আমি ঠিক করে ফোনটাও ধরতে পারছিলাম না। সব কিছু হয়ে গেছে, রাকেশও বেরিয়ে গেছে বলতে ও বাইরেই থাকবে যতক্ষণ না আমাদের ফ্লাইট ছাড়ে ততক্ষণ। আর আমাদের তো মানে চেকিংয়ের কথা বলছি, ওটা অনলাইন করা ছিল, লাগেজ দেওয়া হয়ে গেল। তারপর আমি এই যে বাবিকে ট্রলিতে এইভাবে বসে নিয়েছি, সামনের দিকে ব্যাগটা আছে। তো চলো চলে এসেছি। আর কি বলবো, আসার সময় এত কষ্ট হচ্ছিল, রাকেশ ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। আমি মানে ভাবি তো আসতেই চাইছিল না, ছুটে ছুটে আবার চলে গেছিলো ওর বাবার কাছে। মানে ও বুঝতেই পারছে না যে ওর বাবা যাবে না। তো ওকে বলেছি যে তোমার বাবা লিচি আনতে যাচ্ছে, তোমার জন্য লিচি দিই। তো সেই সব বলে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসা হচ্ছে ওকে। তো চলো যেতে থাকি।
আর কি। আর কিছুক্ষণ এখানে আছি, সামনে থেকে তো চলে গেলাম, দেশটার মধ্যে আর কিছুক্ষণ আছি, তারপর বেরিয়ে যাচ্ছি। আমি আর বাবি ফার্স্ট প্যাসেঞ্জার মনে হয় এখানে। আমি যখন প্রথমে এখানে এসেছি আমি তো ভেবেছিলাম যে মানে আমাদের ওখানে বাসটা একটা অ্যাকচুয়ালি মিস হয়ে গেছিলো, তো সেই জন্য ভেবেছিলাম যে অনেকটা লেট হয়ে যাবে, হয়তো তাড়াহুড়োর মধ্যে করতে হবে। তো তাড়াহুড়ো কিছুই না, ঠিকঠাকভাবেই আসতে পারলাম। আর এখানে যখন এসেছি গেট খোলেনি তখন, তারপর আমি বাথরুম টাথরুম গিয়ে একটু ফ্রেশ হলাম, খুব গরম লাগছিলো, হাতে মুখে জল টল নিলাম। তারপর এই যে এখন বসে আছি, এই 1-2 জন করে লোক আসছে। গেটে ফার্স্ট আমিই ঢুকেছি, আর কেউ ছিল না এখানে। তারপর পেছনে পেছনে 2 জন আসলো, তারপর এখন একটু একটু করে লোকজন আসছে। এই দেখো এখন, এই দেখো পুরো ফাঁকা, কেউ নেই, আমি আর বাবি এখানে। এদিকটা তো পুরোই ফাঁকা, আরও ওদিকটাতে আরও ফাঁকা। এই 1-2 জন করে করে লোক আসছে। তো এই যে বসে বসে কি করবো, আর বাবিকে এখন একটু খাইয়ে নিই, তারপর রাকেশকে একটু ফোন করি যতক্ষণ আছি এখানে। তো বাবিকে ঠিক খাওয়াতে বসেছিলাম খুব তাড়াতাড়ির মধ্যে, মানে প্রায় আধ ঘন্টার মধ্যেই আমাদের প্লেনের জন্য অ্যানাউন্সমেন্ট করে স্টার্ট করে দিয়েছিল, তো সেই জন্য চলে এসেছি। তো ওখানে একটু খাইয়েছিলাম, তারপর বক্স ভরে নিয়ে চলে এসেছি, এখানেই আবার বসে খাওয়াচ্ছিলাম। আর এই যে দেখো আর কিছু, এটা প্রসেস হচ্ছিল, আর এখানে ওই যে জ্বালানিটা ভরছিল আর কি। আর কিছুক্ষণ, অল্পক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট ছেড়ে দেবে। আর এবারের ফ্লাইটটা না জানো তো একদম ফাঁকা, মানে কেউ নেই বললেই চলে। দেখো সামনের দিকে কেউ নেই, একদম ফাঁকা। আর এই সময়টা মানে কি বলবো, রাকেশ ফোন করেছিল, বলছে এত কষ্ট হচ্ছে, আমি মানে আমারও কষ্ট হচ্ছে, আমি ওকে বলতে পারছি না। ওকে বললাম যে আমি প্লেনে উঠে গেছি, তোমার বাস আসলে তুমি চলে যাবে, তো ওটাই বলছিল। আর তো আর মানে প্লেন ছেড়ে দিয়েছে, আর ফোনও লাগছে না ওকে, ও ফোনে আমাকে পাবে না ফোন করলে যতক্ষণ না ওখানে ল্যান্ড করছি। দেখো ভিডিওটা কাঁপছে, দেখে বুঝতে পারছো আশা করি প্লেনটা ছেড়ে দিয়েছে, তো সেই জন্যেই ভিডিওটা কাঁপছিল হাতটা। আর মানে কি বলবো, আমি এখনও বলতে পারছি না ঠিক করে কথা। দেখো ভীষণ কষ্ট হচ্ছিল আসলে, একসাথে থাকা, একসাথে যাওয়া আসা, সেগুলো একটা অন্যরকম হয়। আর 2 জন আলাদা হয়ে যাওয়ার সেই কষ্টটা যারা একমাত্র প্রবাসী বা দেশে থেকেও যারা এইভাবে আলাদা আলাদা থাকতে হয় যাদেরকে, তারাই বোঝে। তবু দেশে থাকলে মন করলেই আসা যায়, কিন্তু প্রবাসটা সত্যিই প্রবাস, অনেক দূর। দেখো আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি, আমাদের প্লেনটা ছেড়ে দিয়েছে, মনটা ততটাই ভার হয়ে যাচ্ছে জানো তো, বিশ্বাস করো এত কষ্ট হচ্ছিল। ভগবান করুক আর যেন এইভাবে আলাদা আলাদা করে আমাদেরকে বাড়ি ফিরতে না হয় কখনো, একসাথে যেন ফিরতে পারি, একসাথে যেন থাকতে পারি, একসাথে যেন আসতে পারি, এরমটাই যেন হয়। আমাদের প্লেনটা টেক অফ করছে আস্তে আস্তে, আস্তে আস্তে এই মাটিটা ছাড়ছি আমরা। সমস্ত জিনিসগুলো অনেকটা উঁচুর থেকে দেখা যাচ্ছে, আস্তে আস্তে এগুলো মিলিয়ে যাবে। এখানের মধ্যেই হয়তো কোনো একটা রাস্তা দিয়ে রাকেশ যাচ্ছে, মনটা এখনও হচ্ছে হয়তো দেখতে পাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না কোন গাড়িটাতে যাচ্ছে ও। মনে হচ্ছে আরেকটু যদি কথা বলতে পারতাম, আরেকটু যদি সামনে থাকতো। তো দেখো আমরা মাঝ আকাশেই উঠে গেছি প্রায়, আর সেই সময়টা ঠিক সূর্যটা অস্ত যাচ্ছিল, তো কী দারুণ লাগছিল। দেখো এত অপূর্ব দৃশ্যগুলোও না মনের ভেতরে কষ্টটার জন্য ঠিক ফিল করতে পারছিলাম না, শুধু তার কাছেই মনটা ছিল। শুধু মনে হচ্ছিল যদি আমার সাথে থাকতো, বা তারও হয়তো মনে হচ্ছিল যে আমি যদি ওদের সাথে বাড়ি যেতে পারতাম। আসলে আমার কষ্টটা হলেও আমার মনে একটা জিনিস আছে, যে আমি প্লেন থেকে নেমে আবার আমার বাড়ির মানুষগুলোকে দেখতে পাবো, কিন্তু ওর তো আর সেটা হবে না। ও বাড়ি গেলে রুমের মধ্যে সেই একা একসাথে থাকা মুহূর্তগুলো মনে হবে, রুমটা খুললেই কতটা ফাঁকা লাগবে, শুনশান থাকবে রুমের মধ্যে একা। এই জন্যই ওর কষ্টটা আরও বেশি হচ্ছে। ও যখন ফোন করে বলল ওর কষ্ট হচ্ছে, তো সেটা শুনে না আমি নিজেকে যেন আর কন্ট্রোল করতে পারলাম না। ছাড়ো ওসব কথা বলে আর লাভ নেই। ফিরে যখন যাচ্ছি বাড়ি, মনে আনন্দ নিয়েই ফিরি। আর এখানটাতে আমি দেখাচ্ছিলাম যে এই যে এখানে একটা ওয়াইফাই স্ক্যানিং ছিল। আগে যখন বাড়ি গেছিলাম আমাকে কেউ একজন জিজ্ঞাসা করেছিল যে দিদি
IRRB এর যে স্ক্যানারটা থাকে ওয়াইফাইয়ের, তো ওটা কাজ করে কি না। সত্যি বলতে আগের বারে আমরা দুজনে ছিলাম, তো সেই জন্য ওটা ইউজ করার প্রয়োজন হয়নি, দুজন কথা বলেই চলে গেছে। এবারে একা আছি, এতটা টাইম 4.5 ঘন্টা 5 ঘন্টা প্রায় কাটাতে হবে ফ্লাইটের মধ্যে, তো সেই জন্য দেখছিলাম যে কি মুভি দেখা যায় বা কি এদের ফাংশান আছে, ওগুলোই চেক করছিলাম। তো জানি না ঠিক, আমি এটা সেটিং করতে পারছিলাম না বলে আমার হলো না, তবে কেউ পারলে অবশ্যই নিশ্চয়ই হবে, অনেকেরই হয় নিশ্চয়ই, সেই জন্যই দেওয়া আছে। আর এইবারেই আমি প্রথম শুনলাম জানো তো যে ফ্লাইটের ভেতরে বাংলাতে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তো সেটাই তোমাদেরকে শোনাচ্ছিলাম। তো তারপর দেখো আমাদের ল্যান্ডিং টাইম প্রায় হয়ে গেছে, আর আধা ঘন্টা মতো বাকি আছে। তো বাবিকে ঘুমিয়ে দিয়েছিলাম, ও ঘুমোচ্ছিল। তো এই যে আমি ফ্ল্যাশ লাইটটা জ্বেলে ভিডিও বানাচ্ছিলাম বলে ওর চোখে ভীষণ লাগছিল, তো সেই জন্যই একটু আড়াল করছিলাম। তো ফ্লাইটটা ফাঁকা থাকার কারণে বাবিকে বেশ দুটো সিটের মাঝে দিয়ে শুইয়ে ওকে ঘুম পাড়াতে পেরেছিলাম ভালোভাবে ঘুমিয়েছে মেয়েটা। আর পাশে তো দেখালামই, লোকজন ছিল না বললেই হয়। আমার সোজাসুজি পাশে যে সিটটা, ওই দুটো ফাঁকাই ছিল, ওপর পাশের সিটটাতে একজন ছিল, আর পেছনে খুব কম, গোটা প্লেনটাতে হয়তো 50-60 জন হবে। এই দেখো আমাদের কলকাতার রাত, আকাশ থেকে কলকাতার রাতের বেলাতে বোঝা যাচ্ছে না ঠিকই, কিন্তু দিনের আলোতে না কি অপূর্ব সুন্দর যে লাগে। যারা দিনের আলোতে কলকাতার আকাশ দেখেছো তারাই বুঝতে পারবে। তারপর দেখো আমরা নেমে গেছি, এটা এই ফ্লাইট থেকে বেরোনোর রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম। নিচে তো বাপি ভাই অপেক্ষা করছে, একা আর ভিডিও করা সম্ভব হয়নি গো। তারপর দেখো বাইরে বেরিয়ে এসে বাপি আর ভাই চলে এসছে, ওদেরকে দেখে কি ভীষণ ভালো লাগছিল। তারপরে এই দেখো বাবিকে দেখো, ও যে কি মজা পাচ্ছিল, ঘুম থেকে উঠেছে বলে ঠিক অতটা হচ্ছিল না, বাপি যেই হাত বাড়িয়েছে বাপি ছুটতে গিয়ে উঠে গেছে বাপির কোলে। আর ভাই ওই লাগেজগুলো নেবে বলে, না হলে ও বাবিকে যা ভালোবাসে, বাপির তো পাটা ব্যথা বলে বাবি টানতে পারবে না, তো সেই জন্য ভাই এগুলো নিল আর বাবিকে নিয়েছে। তো ওরাই গাড়ি নিয়ে এসেছিলো। আমি প্রথমে আমার বাপের বাড়ি যাব, ওখানে কিছুদিন থাকার পর তারপরে শ্বশুর বাড়ি যাব। যেহেতু অনেকটা রাতে নেমেছি, তাই ওখানে আর যাচ্ছি না, সোজা বাপের বাড়িতেই চলে যাচ্ছি। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।